আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে ভারতের জলসম্পদ সম্পর্কিত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকে যতগুলি প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় বারবার আসে, এবং আজকের এই যে 50টি প্রশ্ন উত্তর, এখান থেকে তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে ক্লাসটি করো। আর এই যে 50টি প্রশ্ন, এই 50টি প্রশ্নেই কিন্তু তোমাদের ভারতের জলসম্পদ সম্পর্কিত যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে পুরো কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আদার্স কোনো রকমের প্রশ্ন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। এই 50টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, তাহলেই পরীক্ষাতে তোমরা হুবহু কমন পাবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতের মোট নদী অববাহিকার সংখ্যা কত। দেখো, নদী অববাহিকা অর্থাৎ কি, নদীর যে দুপাশের যে অঞ্চল বা যে অংশ, সেটাকেই বলা হয় নদী অববাহিকা। এবং ভারতের মোট নদী অববাহিকার সংখ্যা কয়টি? এখানে কারেক্ট অপশন হয়ে যাবে 20টি। দেখো, ভারতে প্রায় 20টি প্রধান নদী অববাহিকা রয়েছে, যার মধ্যে 12টি হচ্ছে বৃহত্তম অববাহিকা। মোট নদী নিষ্কাশন অঞ্চলের প্রায় 80% দখল করে আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে লম্বায় সবচেয়ে বড় নদী কোনটি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে গঙ্গা নদী হচ্ছে দীর্ঘতম নদী। এবং তোমরা প্রত্যেকেই জানো যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গা। এবং এই যে গঙ্গা, এই গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত নদী কোনটি? অর্থাৎ কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো দেখো, আকার ও অববাহিকার বিস্তৃতির কারণে গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি জলসেচ কোন পদ্ধতিতে হয়? ভারতের সবচেয়ে বেশি জলসেচ কোন পদ্ধতিতে হয়? তো দেখো, ভারতের মোট সেচ সেবিত জমির 60% এর বেশি অংশ কূপ ও গভীর বা অগভীর নলকূপের মাধ্যমে সেচ করা হয়ে থাকে। ভারতের যে মোট সেচ সেবিত জমি অর্থাৎ যে চাষাবাসের জমি, তার 60%-এরও বেশি কিন্তু কূপ ও গভীর অথবা অগভীর নলকূপের মাধ্যমে সেচ করা হয়ে থাকে। তো তাই এখানে কারেক্ট অপশন কী হবে? সবচেয়ে বেশি জলসেচ কোন পদ্ধতিতে হয়? নলকূপ ও কুয়ো। নলকূপ ও এখানে কুয়ো, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন বি, এটাকে কি বলা হয়? কূপ অথবা গভীর বা অগভীর নলকূপের মাধ্যমে সেচ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ অর্থাৎ ড্যাম। ভারতের বিভিন্ন ড্যাম কিন্তু রয়েছে। তো সেই ড্যামগুলির মধ্যে দীর্ঘতম ড্যাম বা বাঁধ কোনটি? নদী বাঁধ। এটা সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশার মহানদীর উপর নির্মিত হয়েছে যে হীরাকুন্দ বাঁধ, সেটাই কিন্তু ভারতের দীর্ঘতম নদী বাঁধ। এবং তোমরা মনে রাখবে, এই যে বাঁধটি, এটা কিন্তু ভারতের দীর্ঘতম বাঁধ এবং যার অংশ হচ্ছে 4.8 কিমি। প্রধান অংশ, প্রধান যে অংশটা, সেটা হচ্ছে 4.8 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ নদীবাঁধ কোনটি? অর্থাৎ সর্বোচ্চ কথার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বেশি উচ্চতায় অবস্থিত। বেশি উচ্চতায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো, এটা বানানটা একটু কারেকশন করে নেবে। এটাকে বলা হয় তেহরি। এটাকে কি বলা হয়? তেহরি।
তেহরি বাঁধ, ঠিক আছে, তেহরি। তেহরি বাঁধ এটাই হচ্ছে ভারতের সর্বোচ্চ নদী বাঁধ। এবং তোমরা মনে রাখবে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে তেহরি বাঁধ, এবং এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, যার উচ্চতা 260.5 মিটার। এরপর দেখো ভাকরা নাঙ্গাল বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? ভাকরা নাঙ্গাল বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে শতদ্রু। শতদ্রু হবে এখানে কারেক্ট আনসার, অর্থাৎ সুতলেজ। সুতলেজ বা শতদ্রু, যদি পরীক্ষাতে সুতলেজ থাকে তবু হবে কারেক্ট আনসার, সুতলেজেই হচ্ছে শতদ্রু। দেখো শতদ্রু নদীর উপর নির্মিত ভাকরানাঙ্গাল ভারতের অন্যতম বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো তোমরা অবশ্যই জানো যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ, তোমরা মনে রাখবে জম্মু ও কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদ। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের অর্থাৎ কয়াল বা লাগুন বা লেগুন হ্রদ কোনটি? লেগুন হ্রদ বা কয়াল বা উপহ্রদ কোনটি? এটা সঠিক উত্তর হবে চিল্কা। চিল্কা, চিল্কা তোমরা অনেকেই গেছো, পুরী গেলেই চিল্কা কিন্তু যাওয়া হয়, এবং সেই যে পুরী সেটা হচ্ছে ওড়িশাতে, অর্থাৎ ওড়িশায় অবস্থিত চিল্কা হলো ভারতের বৃহত্তম উপকূলীয় নোনা জলের হ্রদ বা কয়াল বা উপহ্রদ। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ, তো দেখো কৃত্রিম অর্থাৎ ম্যানমেড, অর্থাৎ যেটাকে বানানো হয়েছে, সেই রকম হ্রদ কোনটি? এটা সঠিক উত্তর হবে গোবিন্দ বল্লভ পন্থ সাগর। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। এটা হচ্ছে রিহান্দ বাঁধের দ্বারা সৃষ্ট এই জলাধারটি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ, গোবিন্দ বল্লভ পন্থ সাগর। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সিন্ধু জল চুক্তি অর্থাৎ ইন্দাস ওয়াটার ট্রিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? আশা করি তোমরা এটা একটু খুব সহজেই বলতে পারবে, কারণ যে সিন্ধু নদ সেটা কিন্তু পাকিস্তানে প্রবাহিত হয়েছে, ভারত থেকে পাকিস্তানের দিকে গেছে। তাহলে এটা সঠিক উত্তর কী হবে? ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, জাতীয় জলপথ এক, জাতীয় জলপথ এক অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়েজ, যেমন আমরা বলি হাইওয়ে, একই রকমভাবে ন্যাশনাল ওয়াটারওয়েজ ওয়ান কোন নদীংশের উপর অবস্থিত, অর্থাৎ কোন নদীর উপর অবস্থিত? নদী অংশের উপর। তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা দেখো কারেক্ট আনসার হবে গঙ্গা, ঠিক আছে। ন্যাশনাল ওয়াটারওয়েজ ওয়ান হলো ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ, যা হলদিয়া থেকে প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ পর্যন্ত 1620 কিলোমিটার কিন্তু বিস্তৃত। কত? 1620 কিলোমিটার। এবং এটা হচ্ছে হুগলি, ভাগীরথী, গঙ্গা, হলদিয়া থেকে এলাহাবাদ, যেটাকে বলা হয় গঙ্গা নদী। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হতো? এটাও কিন্তু ভারতের জলসম্পদের থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে দামোদর নদকে বাংলার দুঃখ বলা হতো। অতীতে ঘন ঘন ভয়াবহ বন্যার কারণে দামোদরকে বাংলার দুঃখ বলা হতো, যা পরবর্তী ক্ষেত্রে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন বাঁধ নির্মাণের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয়েছে। যখন ডিভিসি ছিল না তখন কিন্তু প্রতি বছরেই ঘন ঘন বন্যা হতো। পরবর্তী প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বিহারের দুঃখ, তো তোমরা মনে রাখবে বিহারের দুঃখ হচ্ছে কোশি নদী। কোশি নদীও একই রকমভাবে ঘন ঘন গতিপথ পরিবর্তনের ফলে এবং বন্যা সৃষ্টির কারণে
এই নদীকে বিহারের দুঃখ বলা হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন এর মূল উদ্দেশ্য কী ছিল? নর্মদা বাঁচাও আন্দোলন এর মূল উদ্দেশ্য কী ছিল বলো তো? দেখো, এটা সঠিক উত্তর হবে বাঁধ নির্মাণের ফলে মানুষ ও পরিবেশের ক্ষতি রোধ করা। অর্থাৎ বাঁধ নির্মাণ করতে হবে যার ফলে মানুষ এবং পরিবেশের ক্ষতি কিন্তু কমানো যায়। সর্দার সরোবর বাঁধের যে উচ্চতা বৃদ্ধি ও স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে যে মেধা পাটকরের নেতৃত্বে এই আন্দোলন কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের ভূগর্ভ জল সবচেয়ে বেশি ব্যবহার করে কোন রাজ্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই যে জল রয়েছে সেটা ভূপৃষ্ঠে রয়েছে এবং ভূগর্ভের মধ্যেও রয়েছে। তো যে ভূগর্ভস্থ জল সেটা সবচেয়ে বেশি ব্যবহার করে কোন রাজ্য? সেটা সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাব হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে, অতিরিক্ত কৃষিকাজ ও ধান গম চাষের কারণে পাঞ্জাবে শতাংশের হিসাবে ভূগর্ভস্থ জলের সর্বাধিক উত্তোলন কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ুতে বৃষ্টিপাত ধরে রাখার ব্যবস্থা কী? তামিলনাড়ুতে বৃষ্টিপাত ধরে রাখার ব্যবস্থা যেটা হচ্ছে বাধ্যতামূলক। দেখো এখানে একটি জিনিস, তামিলনাড়ু ভারতের প্রথম রাজ্য যেখানে প্রতিটি বাড়িতে ছাদের জল সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক কিন্তু করা হয়েছিল। যে ছাদের যে জল, সেই জল কিন্তু বাধ্যতামূলকভাবে ধরে রাখতে হবে বা সংরক্ষণ করতে হবে, সেটা কিন্তু করা হয়েছিল, ব্যবস্থাটাকে বাধ্যতামূলক। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? সর্দার সরোবর বাঁধ এটা হবে নর্মদা। নর্মদা হবে এখানে কারেক্ট আনসার। তোমরা মনে রাখবে, গুজরাটে নর্মদা নদীর উপর নির্মিত সর্দার সরোবর একটি বিশাল বহুমুখী নদী পরিকল্পনা। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্প এটা হবে কৃষ্ণা। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে কৃষ্ণা নদীর উপর, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে কৃষ্ণা নদীর উপর এই প্রধান নদী পরিকল্পনা গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, ভারতে বর্ষাকালের মূল উৎস কোনটি? ভারতে বর্ষাকালের মূল উৎস কোনটি? তো বর্ষাকালের মূল উৎস হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তোমরা মনে রাখবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু ভারতে বৃষ্টিপাত হয়। যদি ভারতের যে ম্যাপটি রয়েছে, সেই ভারতের ম্যাপের যে দক্ষিণ অংশ, সেই দক্ষিণ পশ্চিম অংশ দিক দিয়ে কিন্তু মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে এবং যে উপকূলবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে প্রথমে বর্ষাকাল শুরু হয়। তারপরে ধীরে ধীরে সেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করে তারপরে পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হয়। তো এই যে বর্ষা প্রবেশ, এটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবেই হয়ে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু খামখেয়ালি হয়ে থাকে, অনিশ্চিত হয়ে থাকে। তো যে কারণে কোনো বছর আগে বর্ষা শুরু হয়, আবার কোনো বছর পরে বর্ষা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কয়াল দেখতে পাওয়া যায়? কয়াল বা উপহ্রদ, এটা সঠিক উত্তর হবে কেরল। কেরল হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে, কেরলের যে ব্যাকওয়াটার বা উপকূলীয় উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হয়। এবং সবচেয়ে বড় কয়ালের নাম কি? ভেম্বানাদ। ভেম্বানাদ হচ্ছে সবচেয়ে বড় একটি কয়াল। পরবর্তী প্রশ্ন, দামোদর উপত্যকা কর্পোরেশন অর্থাৎ ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে গঠিত হয়? কত সালে গঠিত হয় যার কারণে দামোদর নদে আর বন্যা হয় না? তো সেটা সঠিক উত্তর হবে 1948 সাল। 1948 সাল। মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে 1947 সালে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা ডিভিসি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় জল কমিশন কত সালে গঠিত হয়? ভারতের কেন্দ্রীয় জল কমিশন কত সালে গঠিত হয়? এটা সঠিক উত্তর হবে 1945 সালে। 1945 সালে। দেখো 1945 সালে ডক্টর বি আর আম্বেদকরের পরামর্শে
ভারতে জাতীয় জলসম্পদ ব্যবস্থাপনার জন্য CWC প্রতিষ্ঠিত হয়। এরপর দেখো, ইন্দিরা গান্ধী খাল প্রধানত কোন রাজ্যকে সেচ সেবা প্রদান করে? ইন্দিরা গান্ধী খাল প্রধানত কোন রাজ্যকে সেচ সেবা প্রদান করে? তো দেখো, এটা সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থান হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে যে সতলুজ ও বিয়াস নদীর সঙ্গমস্থল থেকে তৈরি এই খালটি থর মরুভূমি অঞ্চলে সেচ প্রদান করে, অর্থাৎ ভারতের এটা হচ্ছে দীর্ঘতম খাল। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইন্দিরা গান্ধী খাল প্রধানত কোন রাজ্যকে সেচ সেবা প্রদান করে, অর্থাৎ কোন রাজ্যে ইন্দিরা গান্ধী খাল আছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজস্থান। তোমরা মনে রাখবে সুতলেজ ও বিয়াস নদীর সঙ্গমস্থল থেকে তৈরি এই খালটি থর মরুভূমি অঞ্চলে সেচ প্রদান করে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো দেখো, নর্মদা ও তাপ্তি নদী বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো তাহলে কারেক্ট আনসার কী হবে? নর্মদা ও তাপ্তি। এখানে শুধুমাত্র নর্মদা আছে, সেজন্য নর্মদা হবে কারেক্ট আনসার। কিন্তু যদি পরীক্ষায় তাপ্তি থাকে তবু সেখানে কিন্তু কারেক্ট আনসার হবে। এরপর দেখো, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমরা প্রত্যেকেই জানো যে লোকটাক হ্রদ হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। এবং এই যে লোকটাক হ্রদ, সেখানে কিন্তু ভাসমান কিন্তু সেখানে ছোট ছোট ভাসমান কিন্তু যেগুলিকে বলা হয় উদ্যান আছে। এবং এখানেই জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত, এবং যেটা হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এবং এটা হচ্ছে মণিপুরের লোকটাক। তাহলে মণিপুর হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদীদ্বীপ। তো দেখো, ভারতের বৃহত্তম যে নদীদ্বীপ সেটার কারেক্ট আনসার কী হবে? এটা সঠিক উত্তর হবে ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি। মাজুলি হবে এখানে কারেক্ট আনসার। মাজুলি, ঠিক আছে, মাজুলি, বানানটা একটু কারেকশন করে নেবে। মাজুলি হচ্ছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ, এবং এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপর কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। রাজস্থান, দেখো, রাজস্থান রাজ্যে সম্বর হ্রদ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? ফারাক্কা ব্যারেজ যেটি পশ্চিমবঙ্গে আছে, তো এই ফারাক্কা ব্যারেজ হচ্ছে গঙ্গা নদীর উপর নির্মিত। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? তো এটা কারেক্ট আনসার কী হবে বলো তো? দেখো, নর্মদা নদীর যে উৎপত্তি সেটা হয়েছে অমরকণ্টক থেকে। অমরকণ্টক, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো, ত্রিবেণী সঙ্গম ভারতের কোন শহরে অবস্থিত? ত্রিবেণী সঙ্গম, তো ত্রিবেণী সঙ্গম হচ্ছে এলাহাবাদের প্রয়াগরাজ। এলাহাবাদ বা প্রয়াগরাজ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নাথপা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো দেখো, শতদ্রু বা সুতলেজ, যেটা অপশানে থাকবে সেটা হবে কারেক্ট আনসার। শতদ্রু বা সুতলেজ, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, বলা হচ্ছে কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি? কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি? তো দেখো, কৃষ্ণা নদী হচ্ছে দক্ষিণ ভারতের নদী, প্রধান নদী, গুরুত্বপূর্ণ একটি নদী, এবং যেটার উপনদী হচ্ছে প্রধান তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, এটা হবে তেহরি। ঠিক আছে, বানানটা একটু কারেকশন করে নেবে। তেহরি
তেহরি তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা আশা করি অনেকেই পারবে। তেহরি বাঁধ কোথায় অবস্থিত বলো তো? তেহরি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ডে। পরবর্তী, তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে? তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে? তো তাপ্তি নদী পতিত হয়েছে খাম্বাত উপসাগরে বা আরব সাগর যেটাকে বলা হয়। ঠিক আছে, খাম্বাত উপসাগর হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী কোনটি? গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী, তো গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা। যমুনা হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ভারতে কি নামে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদী ভারতে কি নামে প্রবেশ করেছে? সেটাকে বলা হয় দিহাং বা ডিহং। ঠিক আছে, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত, এটা হবে কাবেরী। দক্ষিণ ভারতের নদী মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। একেবারে দক্ষিণে যে নদীটি রয়েছে সেই নদীর উপর অবস্থিত শিব সমুদ্রম জলপ্রপাত। এরপর দেখো, যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? যোগ জলপ্রপাত, এটা হবে শরাবতী। শরাবতী নদীর উপর নির্মিত হয়েছে যোগ জলপ্রপাত। দেখো এখানে আরও একটি তথ্য মনে রাখবে, যোগ জলপ্রপাতকে কিন্তু বলা হয় গেরসাপ্পা জলপ্রপাত। ঠিক আছে, গেরসাপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাত। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী, তো জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গা নদীর ডলফিন। গঙ্গা নদীর ডলফিন হবে এখানে কারেক্ট আনসার। 2009 সালে ভারত সরকার গঙ্গার যে ডলফিন, সেই গঙ্গার ডলফিনকে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন, কোয়েনা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কোয়েনা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক উত্তর কী হবে? দেখো, কোয়েনা বাঁধ হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের যে সাতারা জেলা, সেখানে কোয়েনা নদীর উপর কোয়েনা বাঁধ গড়ে উঠেছে। তাহলে এখানে মহারাষ্ট্র হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর নির্মিত? এটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম, মহানদীর উপর নির্মিত হয়েছে হীরাকুন্দ বাঁধ। হীরাকুন্দ বাঁধ ওড়িশাতে। পরবর্তী প্রশ্ন, গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোনটি? তো গোদাবরী নদীর উৎপত্তিস্থল হচ্ছে ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বর, ঠিক আছে, ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রের যে নাসিক জেলা, সেখানে পশ্চিমঘাট পর্বতের ত্রম্বকেশ্বর থেকে গোদাবরী নদী উৎপন্ন হয়েছে। এরপর দেখো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন কোন দুটি নদীর মোহনায় গঠিত? বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন কোন দুটি নদীর মোহনায় গঠিত? তো সেটা হবে গঙ্গা ও ব্রহ্মপুত্র। গঙ্গা ও ব্রহ্মপুত্র। দেখো, গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর পলি সঞ্চয়ের ফলে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে সুন্দরবন বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে, যেটা পশ্চিমবঙ্গেও আছে এবং বাংলাদেশেও আছে। পরবর্তী প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কোনটি? অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল অর্থাৎ কোথায় মিলিত হয়েছে? তো এই দুটি নদী মিলিত হয়েছে দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ। দেখো, উত্তরাঞ্চলের যে দেবপ্রয়াগ, সেখানে ভাগীরথী ও অলকানন্দা যুক্ত হওয়ার পর মিলিত প্রবাহ গঙ্গা নামে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। এরপর দেখো বলা হচ্ছে ভারতের কোন নদীটি লবণাক্ত নদী বা স্যালাইন রিভার নামে পরিচিত? তো লবণাক্ত নদী হচ্ছে লুনি। লুনি হচ্ছে লবণাক্ত নদী। ভারতের লুনি নদীর নিম্নাংশের জল অত্যন্ত লবণাক্ত এবং কচ্ছের রণে পতিত হয়েছে এবং এটা হচ্ছে অন্তর্বাহিনী একটি নদী। পরবর্তী প্রশ্ন, মেটুর বা মেত্তুর, ঠিক আছে, মেটুর বা মেত্তুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা হবে কাবেরী নদীর উপর নির্মিত হয়েছে। কাবেরী, তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর মেতুর বাঁধ বা ড্যাম নির্মিত হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি 48 নম্বর প্রশ্নে, যেখানে বলা হচ্ছে ভারত সরকার জলশক্তি মন্ত্রক বা মিনিস্ট্রি অফ জলশক্তি কত সালে গঠন করে? মিনিস্ট্রি অফ জলশক্তি
তো এটা কারেক্ট আনসার হবে 2019 সালে। 2019 সালের মে মাসে জলসম্পদ মন্ত্রক এবং পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রক একত্রিত করে জলশক্তি মন্ত্রক গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভেম্বনাথ হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, ভারতের যে দীর্ঘতম হ্রদ সেটা হচ্ছে ভেম্বানাথ বা কয়াল। ঠিক আছে, এটাকে বলা হয় কয়াল। তো এটা হচ্ছে কেরলে অবস্থিত। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, প্রথমে হচ্ছে গঙ্গা, কিন্তু দ্বিতীয় হচ্ছে গোদাবরী। তোমরা মনে রাখবে, গঙ্গার দৈর্ঘ্য কত? গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার, আর গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন, এই হচ্ছে, দেখো 50টি কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের জানিয়ে রাখি, এই যে 50টি প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুইটি পরীক্ষা এই প্রশ্নগুলো বারবার কিন্তু আসে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে বারবার প্র্যাকটিস করবে আর মনে রাখার চেষ্টা করবে। আর তার পাশাপাশি তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও যে ক্লাসটি কেমন লাগলো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। আর নিয়মিত আইসিডিএসের ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করতে থাকো। এবং তোমরা অবশ্যই জানো যে জব আপডেটসের প্রিপারেশন চ্যানেলটিতেও আইসিডিএসের ক্লাস হচ্ছে। তো সেখানেও তোমরা বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলি পেয়ে যাবে, আর এখানেও তোমরা আলাদা আলাদা সাবজেক্টের ক্লাসগুলি পেয়ে যাবে। অর্থাৎ দুটি চ্যানেলে তোমরা ক্লাস পাবে, দুটি চ্যানেলে আলাদা ক্লাস হবে। অর্থাৎ একটি ক্লাস দুবার রিপিট হবে না। এই চ্যানেলে যে ক্লাস হচ্ছে সেই ক্লাস তুমি জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলে পাবে না। ঠিক আছে, তো দুটি চ্যানেল তোমাদের এই কারণেই করানো হয়েছে যে এই যে চ্যানেলটি তোমরা বর্তমানে দেখছো, এই চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আছে, যে কারণে সবার কাছে নোটিফিকেশান যায় না। তো যাতে সবাই ক্লাসগুলি পেতে পারে তার জন্য আমি তোমাদের এই ব্যবস্থাটি করে রেখেছি, যাতে সবাই সমানভাবে পড়াশোনা করতে পারো, প্রিপারেশান নিতে পারো। আর সম্পূর্ণ ফ্রি ক্লাস হয়। অন্য বিভিন্ন চ্যানেল আমি কালকেই দেখছিলাম, বিভিন্ন চ্যানেলে কিছু কিছু ক্লাস করাচ্ছে, তারপরে আবার ব্যাচে জয়েন হতে বলছে, পেড ব্যাচে জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এই চ্যানেলে বা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন সেই চ্যানেলে ফ্রি ক্লাস পেয়ে যাবে। এবং যে ক্লাসগুলি এই সব চ্যানেলগুলোতে হচ্ছে সেই ক্লাসগুলো আমি বলে রাখি পেড ব্যাচেও কিন্তু পাবে না। ঠিক আছে, পেড ব্যাচেও কিন্তু পাবে না। আর দীর্ঘদিন ধরে, শুধুমাত্র যারা নতুন নতুন ফলো করছো তারা হয়তো জানো না, এই চ্যানেলে দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে আইসিডিএসের প্রিপারেশন হয়। ওয়েস্ট বেঙ্গলে তখন কোনো চ্যানেলে আইসিডিএসের প্রিপারেশন হতো না, এই চ্যানেলে হতো বহুদিন ধরে। তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পাবে যে 2022-23 বা তার আগেও কিন্তু ক্লাস করানো হয়েছে। তো দীর্ঘদিন ধরেই অনেকেই তোমরা আছো যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটা ফলো করছো। আবার যারা নতুন নতুন সাবস্ক্রাইব করেছো তারা নিশ্চিন্তে থাকো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, কমপ্লিট হয়ে যাবে সিলেবাস। পুরো পরীক্ষা হতে হতে পুরো কমপ্লিট হয়ে যাবে। কোনো সেকশন বা কোনো চ্যাপ্টার, কোনো কিছু টপিক কিন্তু বাদ থাকবে না, সব কিছু হয়ে যাবে। তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলেই হবে। 70+ নম্বর তোমরা প্রত্যেকে পাবে। যারা আমার ক্লাসগুলি দেখেছে এতদিন পর্যন্ত বা দেখছো, ভবিষ্যতে দেখবে, তারা নিশ্চিন্তে থাকো, সেই প্রশ্নগুলো থেকেই তোমরা 70+ নম্বর কিন্তু প্রত্যেকে পাবে, 70+। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।